হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাদুল্লাহ একাডেমি। আমরা বার এবং বিজিএস এমসিকিউ প্রিপারেশনের ধারাবাহিক আলোচনা করছি। আজকে আমাদের সিপিসি থেকে আলোচনা, সিপিসি সেকশন 15 থেকে আজকে শুরু করবো আমরা। এখানে বলা হয়েছে এভরি সিভিল সুট শ্যাল বি ইনস্টিটিউটেড এট দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট ট্রাই। তাহলে আমরা যদি এখানে দেখি যে বলছে এভরি সিভিল সুট শ্যাল বি ইনস্টিটিউটেড এট দ্য লোয়েস্ট গ্রেড, প্রত্যেকটা দেওয়ানি মামলা সর্বনিম্ন পর্যায়ে, লোয়েস্ট গ্রেড, কম্পিটিং টু ট্রাই। এই লোয়েস্ট গ্রেডকে আবার একটা কোয়ালিফাইং ওয়ার্ড দেওয়া হয়েছে, কম্পিটিং টু ট্রাই, এখানে দাখিল করতে হবে। অর্থাৎ বলা হলো এই সেকশনটা যদি আমরা বাংলা করি তাহলে দেখব যে প্রত্যেকটি সিভিল মামলা সর্বনিম্ন পর্যায়ের কর্তৃত্ব সম্পন্ন দেওয়ানি আদালতে দায়ের করতে হবে। তাহলে আমরা এই যে সিভিল কোর্টের সর্বনিম্ন পর্যায়টা কিভাবে নির্ণয় করব, আবার কম্পিটেন্ট টু ট্রাই এটা আবার কিভাবে নির্ণয় করব। আপনারা সকলেই জানেন সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর সেকশন 3 অনুযায়ী 5 ধরনের সিভিল কোর্ট আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে ওয়ার্ক করে। সেটা হলো কোর্ট অফ ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, কোর্ট অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ। এই যে 5 ধরনের কোর্ট, তাহলে এই 5 ধরনের কোর্টকে আমরা সর্বনিম্ন পর্যায়ে কিভাবে নির্ণয় করব? এই লোয়েস্ট গ্রেড, এই লোয়েস্ট গ্রেড আমরা নির্ধারণ করব এর আর্থিক এখতিয়ার দিয়ে, আর্থিক এখতিয়ার দিয়ে লোয়েস্ট গ্রেড কম্পিটিটিভ ট্রাই। আপনারা সকলে জানেন যে সিভিল কোর্টস অ্যাক্ট 1887 এর সেকশন 19 বলা হয়েছে যে একজন সিনিয়র জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের আর্থিক এখতিয়ার থাকবে 15 লাখ টাকা পর্যন্ত মামলার বিষয়বস্তু বিচার করার জন্য। একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ যে নালিশি বিষয়বস্তুর মূল্য সর্বাধিক 25 লাখ টাকা পর্যন্ত হবে তার বিচার করতে পারবেন। এবং একজন যুগ্ম জেলা জজ যে নালিশি বিষয়বস্তুর মূল্যমান 25 লাখ টাকার ঊর্ধ্বে হবে তার বিচার করতে পারবেন। তাহলে এই আর্থিক এখতিয়ার বা দিয়ে আমরা এই লোয়েস্ট গ্রেডটা নির্ধারণ করব। তারপরে বলা হয়েছে কম্পিটিং টু ট্রাই। কম্পিটেন্সিটা নির্ধারণ হবে সাধারণত টেরিটোরিয়াল জুরিসডিকশন দিয়ে, টেরিটোরিয়াল জুরিসডিকশন দিয়ে, আঞ্চলিক এখতিয়ার দিয়ে। তাহলে এখান থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে সেটা হলো যে প্রতিটি সিভিল মামলা দাখিল করতে হবে ক সর্বনিম্ন স্তরের আদালতে, খ সর্বস্তরের আদালতে, গ সমমানের স্তরের আদালতে, ঘ আদি স্তরের আদালতে। উত্তর হবে সর্বনিম্ন স্তরের আদালতে। এটা 2015 সালে এই কোশ্চেনটা এসেছিল এমসিকিউতে। তাহলে অন্যভাবে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, যেমন ধরেন এরকম আসতে পারে যে 15 ধারার সর্বনিম্ন পর্যায়ের আদালত দ্বারা আদালতের কোন ধরনের কর্তৃত্বকে বোঝানো হয়েছে? 15 ধারার সর্বনিম্ন পর্যায়ের আদালত দ্বারা আদালতের কোন ধরনের কর্তৃত্ব বোঝানো হয়েছে? উত্তর হবে আর্থিক এখতিয়ার। আবার বিজিএস এ কঠিন ভাবে যদি আসে তাহলে এই যে এভরি সিভিল সুট শ্যাল বি ইনস্টিটিউটেড এট দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটিটিভ ট্রাই নিচের কোন ধারায় বলা আছে? তখন উত্তর হবে 15 ধারা। এইভাবে এটার প্রস্তুতি নিতে হবে। এরপরে আসেন 16, সেকশন 16, 16। এখানে বলা হয়েছে নালিশি বিষয়বস্তু যেখানে অবস্থিত সেখানেই মামলা দায়ের করতে হবে। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে যে কতিপয় ব্যতিক্রম সাপেক্ষে সম্পত্তি পুনরুদ্ধারের মামলা, অর্থাৎ রিকভারি অফ পজিশন, বন্ধক পুনরুদ্ধারের মামলা, রিডিমশন, ফোরক্লোজারের মামলা বা বিক্রয়ের মামলা, বন্টনের মামলা, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা বা অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা এবং স্থাবর সম্পত্তিতে অধিকার নির্ণয়ের মামলা, সম্পত্তি অর্থাৎ জমিটা যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে অবস্থিত সেই কোর্টে দায়ের করতে হবে। তাহলে 16, সিপিসির 16 মেইনলি আমাদের আঞ্চলিক এখতিয়ারকে নির্দেশ করতেছে। আঞ্চলিক এখতিয়ার এই কতিপয় মামলার সুস্পষ্টভাবে নাম বলে দেওয়া হয়েছে যে এই মামলাগুলো কোথায় কোথায় দায়ের করতে হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা প্র্যাকটিক্যালি এটা লাগে সিভিল কোর্টে যারা প্র্যাকটিস করে। তো এখান থেকে যেভাবে প্রশ্ন আসতে পারে, যেমন ধরেন জমিতে সত্য ঘোষণার মামলা কোথায় দাখিল করতে হবে? উত্তর হবে যে থানার স্থানীয় অধিক্ষেত্রে ওই আদালতে।
অথবা আসতে পারে দখল পুনরুদ্ধারের মামলা কোথায় দায়ের করতে হবে? উত্তর, জমি যে থানার স্থানীয় অধিক্ষেত্রে ওই আদালতে। অথবা আসলো যে একটি ট্রাক্টর উদ্ধারের মামলা কোথায় করতে হবে? উত্তর হবে, ট্রাক্টরটি যে থানার স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে রয়েছে সেই থানার আদালতে করতে হবে। তাহলে এই সেকশন 16 থেকে বার এবং বিজির জন্য বেশ কয়েকটা প্রশ্ন আসতে পারে। এরপরে আসেন সেকশন 17। এখানে বলা হয়েছে যে একাধিক আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে অবস্থিত স্থাবর সম্পত্তির মামলা। অর্থাৎ একটা জমি একাধিক আদালতের স্থানীয় অধিক্ষেত্রে, আপনারা জানেন প্রত্যেকটা থানা এরিয়ার জন্য এক একটা সহকারী জাজ আছে। তাহলে কোন স্থাবর সম্পত্তি একাধিক আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে অবস্থিত হলে যেসব আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে ওই স্থাবর সম্পত্তি অবস্থিত, উহার যে কোনো আদালতে মামলাটা দায়ের করা যাবে। যেমন আমরা একটা উদাহরণ দিই। একটা জমি যদি পাশাপাশি দুইটা বা তিনটা থানায় হয়, যেমন ধরেন লালমোহন জেলার আদিতমারি, হাতীবান্ধা, আহ, পাটগ্রাম, এই তিনটা থানার মধ্যে কোনো জমি অবস্থিত আছে, তাহলে যেহেতু একাধিক থানার মধ্যে এই জমিটা আছে, তাহলে আদিতমারিতেও করা যাবে, হাতীবান্ধাও করা যাবে, পাটগ্রামও করা যাবে। এটাই এখানে সেকশন 17-এ বলা হয়েছে যে একাধিক আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে অবস্থিত স্থাবর সম্পত্তির মামলা। যেমন 2012 সালে এখানে প্রশ্ন এসেছে যে বিরোধীয় জমি দুটি জেলায় অবস্থিত হলে তৎসম্পর্কে কোন জেলায় আদালতে মামলা দায়ের করতে হবে? প্রশ্ন ক ছিল যে জেলায় বাদী বসবাস করে, খ যে জেলায় বিবাদী বাস করে, গ তৃতীয় জেলায়, ঘ দুটি জেলার যে কোনো একটিতে। 17 ধারার বিধান অনুযায়ী উত্তর হবে ঘ, দুটি জেলার যে কোনো একটি। এই সেকশনটা থেকে আরো যেভাবে প্রশ্ন আসতে পারে, যেমন ধরেন কিছু সম্পত্তি তিনটি উপজেলায় আছে, সরিষাবাড়ি, দেওয়ানগঞ্জ, মেলান্দা, এগুলো হলো জামালপুরের ডিস্ট্রিক্ট থানা। এই তিনটে থানায় যদি অবস্থিত হয়, তাহলে কোন থানার আদালতে মামলাটা করতে হবে? উত্তর হলো যে কোনো একটি থানা আদালতে মামলা দায়ের করলে চলবে। অর্থাৎ এখানে 17 ধারাও দেওয়ানি মামলার আঞ্চলিক এখতিয়ার দেওয়া হয়েছে। এরপর আসেন সেকশন 18। এখানেও আঞ্চলিক এখতিয়ারের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে অনিশ্চিত স্থানীয় অধিক্ষেত্র অনিশ্চিত যদি হয়, অর্থাৎ কোন স্থাবর সম্পত্তি একাধিক আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে কোনটিতে অবস্থিত তা নিশ্চিত না হলে, তা যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে অবস্থিত বলে মনে হয় সেই আদালতে দায়ের করতে হবে। তাহলে এটা সাধারণত অনেক সময় আহ, যেখানে একাধিক থানা উম, শেষ সীমানা আছে সেরকম হয়, ট্রাই জাংশন যেখানে হয়, অথবা চর এলাকায় কখনো কখনো হয় যে এখানে দুইটা বা তিনটা থানার এরিয়া মিলিত হয়েছে। যে নদী হয়তো জমি হয়তো নদীতে ভেঙে পড়েছে, আবার চর জেগে উঠছে, কিন্তু পরে বোঝা যাচ্ছে না এই জমিটা কি মানে ঠিক কোন থানা এরিয়ায় পড়ে গেছে। এই 18 ধারা বলেছে যদি এরকম একটা জমি ঠিক কোন থানা এরিয়ায় আছে, এর আঞ্চলিক এখতিয়ার যদি নির্ধারণ করা না যায়, তাহলে যেটা মনে হবে সেই আদালতে মামলাটা দায়ের করে দিতে হবে। যদি বিবাদী পক্ষ এটাতে আপত্তি উত্থাপন করে, তাহলে এই বিষয়ে শুনানি হবে, তারপর যেখানে নির্ধারণ হবে সেটা আদালত মামলাটা আর্জিটা রিটার্ন হবে। তাছাড়া যেখানে উপযুক্ত বলে মনে হবে সেইখানে মামলাটা দায়ের করতে হবে, এবং বিবাদী যদি আপত্তি না দেয় তাহলে সেই থানায় এলাকায় মামলাটা চলবে। তো এটাও ভূ সম্পত্তির আঞ্চলিক ইতিহাস সম্পর্কিত ধারা। তেমনি ভাবে সেকশন 19 এখানে বলা হয়েছে শরীর এবং সম্পত্তির প্রতি অন্যায় সাধনের ক্ষতিপূরণের মামলা। অর্থাৎ কোনো ব্যক্তির প্রতি অন্যায় করা হলে বা কোনো অস্থাবর সম্পত্তির ক্ষতি করা হলে সাধিত অন্যায় যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে সংঘটিত হয়, এবং অন্যায়কারী অর্থাৎ বিবাদী যদি ভিন্ন আদালতের স্থানীয় অধিক্ষেত্রে বসবাস করে, তাহলে উভয় অধিক্ষেত্রের যে কোনো অধিক্ষেত্রের আদালতে মামলা দায়ের করা যাবে। একটা উদাহরণ দিলে বিষয়টা হয়তো ক্লিয়ার হবে। যেমন ধরেন আহ, ঢাকায় আহ, একটা মারামারি হলো। এখানে একজন ব্যক্তিকে পিটিয়ে আহত করা হলো। তাহলে এই যে মামলাটা পিটিয়ে আহত করার, সাধারণত আমরা ক্রিমিনাল মামলা করি, কিন্তু এটার জন্য ক্ষতিপূরণের মামলা করা যেতে পারে। কেন? ধরেন যে ব্যক্তিটাকে পিটিয়ে আহত করা হলো, তার যদি কোনো অঙ্গহানি হয়, তার যদি কোনো একটা
প্রাইভেট হসপিটালে চিকিৎসা করতে গিয়ে 5 লাখ 7 লাখ টাকা ব্যয় হয়ে যায়, তাহলে এই টাকাটাও আমরা আদায় করতে পারবো। যদিও বাংলাদেশের কালচারে এটা নেই, সাধারণত সিভিল ক্রিমিনাল মামলা করা হয় 324 বা 326 এইভাবে মামলা করে যিনি আহত ব্যক্তি, যিনি ভিকটিম, তিনি আরো বরং মামলার পেছনে ছুটতে ছুটতে আরো অনেক লাখ লাখ টাকা খরচ করে ফেলেন। কিন্তু বাংলাদেশের আম, আইন চর্চার ক্ষেত্রে এখনো আইনজীবীদের মধ্যে এই সচেতনতা হয়নি যে এই 326 মামলা করার পাশাপাশি তিনি আসামির বিরুদ্ধে একটা সিভিল মামলা করেও এই যে তার উম, এই যে আহত হওয়া চিকিৎসায় যে খরচ হয়েছে 5 লাখ বা 10 লাখ টাকা, সেটাও তিনি চাইতে পারেন। কিন্তু এখনো আমাদের প্র্যাকটিসে আইনজীবীদের মধ্যে এই উৎকর্ষ সাধিত হয়নি, বা এটা তাদের জ্ঞানের মধ্যেই নাই যে এটা তারা করতে পারে। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, তারা ভবিষ্যতে যদি কেউ আইনজীবী হন, তাদের জন্য এটা সাজেশন থাকবে যে আপনি এই ধরনের কোনো মারামারির ঘটনায় আহত ব্যক্তির জন্য যেমন ক্রিমিনাল মামলা করতে পারবেন, তেমনি পাশাপাশি সিভিল মামলা করেও এই চিকিৎসা ব্যয়টা ক্ষতিপূরণ হিসেবে দাবি করতে পারবেন। এখানে বলা হলো কোথায় মামলাটা করতে হবে। এই যে ঢাকার যে উদাহরণটা আমি দিলাম, সেই ঢাকা যে কোনো ইয়া সদর কোর্টে করা যাবে, ঢাকা সদর কোর্টে করা যাবে। আর যিনি বিবাদী, যিনি আহ, অপরাধী, যিনি ভিকটিমকে আহত করলেন, এই অপরাধী মনে করেন সিলেটের লোক, অথবা এই অপরাধী মনে করেন কুমিল্লার লোক, তাহলে যেখানে বিবাদের বাড়ি হবে সেখানেও মামলাটা করা যাবে। অর্থাৎ দুইটা জায়গার কথা বলা হয়েছে, যে যেখানে অপরাধটা সংঘটিত হয়েছে, যেখানে ক্ষতি সাধন হয়েছে, সেই আদালতের স্থানীয় অধিক্ষেত্রে মামলাটা করা যাবে, এবং যিনি ক্ষতিটা করলেন অর্থাৎ বিবাদী, তিনি যেখানে বসবাস করেন সেখানে মামলাটা করা যায়। দুই ক্ষেত্রে করা যাবে। যেমন ধরেন একটা উম, গাড়িতে আপনি উত্তরবঙ্গের কোনো একটা জায়গায় বেড়াইতে যাচ্ছেন, তো সেখানে হয়তো পথিমধ্যে নাটোরের কোনো একটা জায়গায় হয়তো কারোর সঙ্গে বসা লাগলো, কোনো একটা বিষয় দ্বিমত হলো, সেখানে হয়তো কেউ আপনার গাড়িটাকে ভাঙচুর করলো। তাহলে এই যে গাড়িটা ভাঙচুর যে এলাকায় করলো, সেই এলাকাও আপনি মামলা করে দিতে পারবেন। অথবা যিনি ভাঙচুর করলো তিনি যদি রাজশাহীর হন, বা অন্য কোনো নওগাঁ এলাকার হন, বা বগুড়ার হন, তাহলে সেখানে বিবাদী যেখানে বসবাস করেন সেখানেও আপনি মামলা করে দিতে পারবেন। এইটা বলা হয়েছে 19 ধারা। তাহলে নতুন একটা জিনিস শিখালাম আপনাদের, 19 ধারার বিধান অনুযায়ী আমরা মানে রং ডান টু দ্য পার্সন, শরীরের ক্ষতির জন্য কিন্তু আমরা মামলা করতে পারবো, কম্পেনসেশন। কিন্তু এটা বাংলাদেশে এখনো প্রচলন প্রচলন হয়নি। তো বাদুল্লাহ একাডেমির পক্ষ থেকে নিরন্তর আপনাদের বার বিজেস এমসিকিউ প্রিপারেশনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা বার প্রফেশনাল ট্রেনিং কোর্স কন্ডাক্ট করি। আপনারা ভবিষ্যতে যদি কেউ দক্ষ আইনজীবী হতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আপনাদের প্রিপারেশন ভালো হোক এই কামনা করছি। এবং কেউ যদি অনলাইন টেস্ট দিতে চান, তাহলে আমাদের 4000 কোশ্চেন আছে, সেখান থেকে আপনার পরীক্ষার প্রস্তুতিটাকে টেস্ট করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।